নকল আখিকে ধরতে মরিয়া হলো ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নীলিমা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না যে গৌরব বস্তিতে থাকার কথা এইভাবে বলতে পারল। ঝিলিক যে গৌরবকে নিজের কাছে কেড়ে নিয়েছে এটাই বুঝতে শুরু করে নীলিমা। তারপর তো বাড়িতে ফিরে যায়। এদিকে সমতা ভাবে আমি তো কোনোভাবেই ছাড়বো না, বাইরের একটা মেয়ে এসে দেবাদাকে আমার কাছ থেকে কেড়ে নিল, এটা আমি কিছুতেই হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। আর ঠিক সেই মুহূর্তেই একজন এসে সমতাকে টেনে নিয়ে যায়, কিন্তু সে কে সেটা এখনও জানা যায়নি। এর মধ্যে উকিল রজতাভ লাহিড়ী সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে বলে ঠিক করেছে। আখির আর অনিমেষ বাবুর যত সম্পত্তি আছে। রজতাভ লাহিড়ী ভাবে যেভাবেই হোক একবার যদি আখিকে দিয়ে সইটা করিয়ে নিতে পারি তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, আর আমাকে সেটাই করতে হবে। এরপরই আখি চলে এসেছে রজতাভ লাহিড়ীর কাছে। রজতাভ লাহিড়ী বলে মনে মনে, যাক বাবা, এ তো দেখছি চলেই এসেছে। ওই যে কথায় আছে না, পিপিলিকার পাখা গজে মরিবার তরে। এর মধ্যেই দেখা যায় আখি এসে বলে, আমার সম্পত্তি যা যা আছে আপনি আমার নামে করে দিন। তখন রজতাভ লাহিড়ী বলে, সম্পত্তি করে দেব? আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি তাহলে এই পেপারসটায় সই করে দাও। তখন আখি ভালোভাবে পেপারসটা পড়তে শুরু করে। রজতাভ লাহিড়ী বলে, কি ব্যাপার, তোমাকে সই করতে বললাম আর তুমি এই পেপারটা নিয়ে নাড়াচাড়া করছো? আখি তখন বলে, আপনি তো সই করতে বলে দিয়েই খালাস। আরে আমি তো পেপারটা পড়বো, বুঝে শুনে তো নেব না কি রে বাবা। এরপর যখন পড়ে তখন বুঝতে পারে সেখানে লেখা আছে যে আমি মানে আখি আর এই যে পিয়ারকে, এদের দুজনের যেই বন্ডিংটা ছিল সেটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমি আর ছাতাবাড়িতে নিজে নিরাপত্তা পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে, তাই আমি আমার সমস্ত সম্পত্তি উকিল রজতাভ লাহিড়ীর হাতে তুলে দিচ্ছি। তখনই আখি বলে, আপনি নিজের নামে সম্পত্তি করার জন্য এই ফন্দিটা এঁটেছেন তাই তো? আর রজতাভ লাহিড়ী এই আখিকে চিনতে পারে না আর বলে, বাবা, ও এখন পড়াশোনাও শিখে গেল, কি করে করতে পারলো এটা। এরপর চলে এসেছে ঝিলিক আর অনিমেষবাবু। অনিমেষবাবু বলে, দেখুন রজতাভ লাহিড়ী, আমার সমস্ত সম্পত্তি আপনি আমার নামে করে দিন, আমার মেয়েরা অপেক্ষা করছে। আর তখনই রজতাভ লাহিড়ী বলে, অসম্ভব, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। অনিমেষ বলে, আমি তো হলাম অনিমেষ, আর আপনি চিনতে পারছেন না আমাকে? তখন উকিল বলে, না চিনতে পারছি না, কারণ অনিমেষ বাবু তো অনেক আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শোনার পর ঝিলিক তো খুবই কষ্ট পায় আর বলে, কি বলছেনটা কি আপনি? তার মাথা খারাপ হয়ে গেছে তাই না? উকিলবাবু বলে, একদমই না, যা বলছি সজ্ঞানে বলছি আর একদম ঠিক কথাই বলেছি। অনিমেষ বলে, এই রকমভাবে হবে না, আমাদেরকে ট্রাস্টি বোর্ডের সাহায্য নিতেই হবে, তাহলেই হবে। অনিমেষবাবু ট্রাস্টি বোর্ডের সাহায্য নেবে বলে ঠিক করে। এর মধ্যেই দেখা যায় নীলিমা পরোটা ভাজতে থাকে। তখনই মনে পড়ে যায় গৌরবের বলা কথাটা। পলি তখন বলে, দেখেছো তো বৌদি, তোমার ছেলে তোমার হাতের থেকে বেরিয়ে গেছে, শেষ পর্যন্ত এখন কিনা রয়েছে ওই বস্তিতে। ভাবলেও কেমন যেন অবাক লাগে যে ছাতা বাড়ির ছেলে এখন বস্তিতে রাত কাটাচ্ছে। এর মধ্যেই হঠাৎ করেই নীলিমা অসুস্থ হয়ে পড়েছে। তখন বাধ্য হয়ে আতর ফোন করতে থাকে গৌরবকে। এদিকে গৌরবের হাত থেকে ঘড়িটা পড়ে গিয়ে ঘড়িটা ভেঙে যায়। গৌরব ঠিক করে ঘড়িটা কোথাও একটা সারাতে দেবে। আতরের ফোন পেয়ে ধরেছে আর বলে, কি হয়েছে আতর? আতর বলে যে ছোটো কাকি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তুই এক্ষুনি আয়। গৌরব তখন বলে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বস্তির একজন সবজির খোসা নিয়ে বেরোচ্ছিল, আর তখনই গৌরবের সাথে ধাক্কা লাগলে সব কিছু মাটিতে পড়ে যায়। এরপর সে খুব খারাপ ব্যবহার করতে থাকে গৌরবের সাথে আর বলে, বাপ নেই মা নেই, এখানে এসে পড়ে রয়েছে, কোনো মানে হয়? গৌরব বলে, এই আপনি মুখ সামলে কথা বলুন, কাকে এসব কথা বলছেন? তখনই চলে এসেছে দেবা আর পল্টু। দেবা এসে বলে, কি হয়েছে গৌরব? গৌরব বলে, দেখো না, আরে তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম আর উনিও এমনভাবে আসছিল, ধাক্কা লেগে ওনার সবজির খোসাগুলো সবটাই মাটিতে পড়ে গেছে, কিন্তু উনি আমাকে অপমান করছে, আমার ড্রেসটাও তো নষ্ট হলো বলো। এরপর দেবা বলে, মাসি ভুল করে পড়ে গেছে, আর ওর ড্রেসটার দাম জানো কত? তোমার বাড়ির থেকেও বেশি। আর তখনই দেবা বলে যে এর জন্যই গৌরব একটু ঝামেলা করছে। গৌরব বলে, দেবা এসব আবার কি কথা? দামি কি দামি না সেসব নিয়ে তোমাকে বলতে হবে না। গৌরবের কথা শুনে তখন দেবা বলে, কেন বলবো না কেন, যেটা সত্যি সেটাই তো বলেছি। আর তার থেকেও বড় কথা,
আমি তো তোমার বাবার অবৈধ সন্তান, সেটা তো উনি প্রমাণ করে দিতে চাইছিল, তাই না? এই সব কথায় কথায় আবারও ঝামেলা লেগে যেতে থাকে। পল্টু তখন বলে, দেবা তুই চুপ করবি? এই কথা যত বাড়াবি তত বাড়বে, বই কমবে না। গৌরব তুমি যাও, যেখানে যাচ্ছ যাও, আর দেবা তুই আমার সাথে চল। এর মধ্যেই ট্রাস্টি বোর্ডের মিটিং বসেছে। সেখানে অনিমেষ, ঝিলিক, আখি, দেবা সবাই উপস্থিত রয়েছে। ঝিলিক তো অনেকবার গৌরবকে ফোন করেছিল, গৌরব একদমই আসতে চায়নি। আর তখনই ট্রাস্টি বোর্ডে রয়েছে রজতাভ লাহিড়ী আর বলে যে অনিমেষ বাবু অনেকদিন আগেই মারা গেছে। এই লোকটা একটা ঠক জোচ্চোর, অনিমেষের কোনো অস্তিত্বই আর নেই। তখন আখি বলে যে উনি আমার বাবা, আপনি একজন মিথ্যে কথা বলছেন। একটা উকিল হয়ে আপনি কি করে এত বড় মিথ্যে কথা বলতে পারেন? তখন উকিল বলে, না আমি কোনো মিথ্যে বলছি না, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলছি, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। তখনই দেবা বলে, শুনুন উকিলবাবু, অনেকক্ষণ ধরে দেখছি যে আপনি ওদের সম্পত্তিটা ওদেরকেই দেবেন না বলে ঠিক করেছেন, তা কি আপনি ভোগ করবেন? উকিলবাবু বলে, আমি কেন ভোগ করতে যাব, যেটা সত্যি সেটাই তো বলেছি। এরপর দেবা উঠে কয়েক ঘা দেবে বলে ঠিক করে উকিলবাবুকে। উকিলবাবু বলে, না না না, আমাকে ছেড়ে দিন। এরপর ট্রাস্টি বোর্ডের যে মেন সদস্য ছিল তিনি তখন বলছিল যে সমস্ত সম্পত্তি আখি আর অনিমেষবাবুর নামে করে দেওয়া হলো। কিন্তু যখনই সইটা করতে যাবে ঠিক তখনই চলে এসেছে আরেকটা আখি, যাকে দেখার পর সবাই একেবারে অবাক হয়ে যায়। এদিকে প্রিয়রঞ্জন সবটা দেখছিল ফোনে, আর তখনই ভাবে, যা এবার কি আসলো। আখিকে দেখার পর ঝিলিক তখন বলে, তুমি কে? আখি তখন বলে, আমি তো আসল আখি। কিন্তু ঝিলিকের সাথে যে আখি রয়েছে সে আবার বলছে আমি আসল আখি। এই নিয়ে ঝামেলা লেগে যায়। ট্রাস্টি বোর্ড আর কোনোভাবেই সই করে না, আর বলে এই রকম ঝামেলা হলে কোনোভাবেই সই করা যাবে না, যতদিন না আসল আখি বেরোচ্ছে ততদিন এই সই আমি করব না। এরপর ঝিলিক বলে, না এরকমভাবে তো হবে না, আসল আখিকে আমায় খুঁজে বার করতে হবে প্রমাণ সমেত।